আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি মাইটিভির দুপুরের সংবাদে। আপনাদের সাথে আছি আমি আমাতুল আজিজ উর্দি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। প্রার্থনা ও ছাত্র জনতার গণমিছিল কর্মসূচি পালন করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রাজধানীতে সাংবাদিক, শিল্পী ও কবি সাহিত্যিকদের মানববন্ধন। শিক্ষার্থীরা কোনোভাবেই সরকারের প্রতিপক্ষ নয় বললেন ওবায়দুল কাদের। হয়রানি না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ, শিক্ষার্থীদের ক্লাসে ফেরার আহ্বান। শোকের মাস উপলক্ষে আসরের পর সারা দেশের সব মসজিদে আওয়ামী লীগের দোয়া ও মোনাজাত কর্মসূচি। শনিবার বিকেলে করবে শোক র্যালি। মৌসুমী বায়ু সক্রিয় থাকায় দেশের সব বিভাগে ঝড় বৃষ্টির সম্ভাবনা। কোথাও কোথাও হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। এবং সংযুক্ত আরব আমিরাতে বৈধতা পাচ্ছেন 50,000 বাংলাদেশি। সাধারণ ক্ষমা ঘোষণা দেশটির, উচ্ছ্বসিত প্রবাসীরা। দর্শক শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। কোটা সংস্কার আন্দোলনে সহিংসতায় মৃতদের স্মরণ এবং নিরপেক্ষ বিচারের দাবিতে প্রার্থনা ও ছাত্র জনতার গণমিছিল কর্মসূচি পালন করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রাজধানী ছাড়াও দেশের বিভিন্ন স্থানে এই শিক্ষার্থীরা কর্মসূচি পালন করছে। রাজধানীতে আলাদা কর্মসূচি পালন করছেন বুয়েটের শিক্ষক ও শিক্ষার্থী, চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থী, শিল্পী, কবি সাহিত্যিক এবং সাংবাদিকরাও। বৃষ্টিতে ভিজে এসব কর্মসূচিতে যোগ দেন অংশগ্রহণকারীরা। আর এসব কর্মসূচিকে ঘিরে ব্যাপক প্রস্তুতি নিয়ে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। বিস্তারিত আবু সাইদ অপুর রিপোর্টে। দর্শক, রিপোর্টটি প্রক্রিয়াধীন, আমরা অপেক্ষা করছি। দর্শক, আমরা রিপোর্টের জন্য অপেক্ষা করছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে ব্যাপক প্রাণহানির ঘটনায় নিরপেক্ষ বিচারের দাবি এবং নিহতদের স্মরণ করতে শুক্রবার দেশজুড়ে প্রার্থনা ও ছাত্র জনতার গণমিছিল কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। রাজধানীতে মুষলধারে বৃষ্টির মধ্যেও বিভিন্ন স্থানে মিছিল ও বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। আর এই কর্মসূচিকে ঘিরে সতর্ক অবস্থায় ছিল আইনশৃঙ্খলা বাহিনী। সকালে বৃষ্টি উপেক্ষা করে কেন্দ্রীয় শহীদ মিনারে বুয়েট ও মেডিকেল ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন। বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে প্রাণহানি, বলপ্রয়োগ ও গণগ্রেপ্তার করা হচ্ছে উল্লেখ করে বিভিন্ন দাবি তুলে ধরেন তারা। এছাড়াও নাগরিক সমাজ গণমিছিল ও মানববন্ধন করে কবি সাহিত্যিকরাও, মানববন্ধন করে শিল্পী সমাজও। সকালে ধানমন্ডির সাদ মসজিদ রোড আবাহনী মাঠের পাশে প্রতিবাদ সমাবেশ করে অনতিবিলম্বে সকল শিক্ষার্থীর মুক্তির দাবি করেন তারা। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে মৃতদের স্মরণে সারা দেশের মসজিদে মসজিদে জুমার নামাজের পরে দোয়া, কবর জিয়ারত, মসজিদ, গির্জাসহ সব প্রার্থনালয়ে প্রার্থনা ও ছাত্র জনতার গণমিছিল কর্মসূচি পালিত হয়। রাজধানীতে ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছাড়াও বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এতে অংশ নেন। আর অন্যদিকে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকদের উপর নির্যাতন, গুলি এবং হত্যার নিন্দা জানিয়ে কারণ বাজারে বিক্ষোভ কর্মসূচি পালন করে বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীরা। হতাহত সাংবাদিকদের ক্ষতিপূরণ, চিকিৎসা ও নিরাপত্তা চেয়ে বক্তব্য রাখেন কোটা বৈষম্যের আন্দোলনে আহত সংবাদকর্মীরা। 24 ঘন্টার মধ্যে হতাহত সাংবাদিকদের উপর হামলাকারীদের আইনের আওতায় আনা না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান তারা। এছাড়াও জাহাঙ্গীরনগর সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এই কর্মসূচি একযোগে পালন করা হয়। নতুন কর্মসূচি ঘোষণা করেছে কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আবু সাইদ অপু, মাইটিভি, ঢাকা। দর্শক, এই মুহূর্তে প্রেস ক্লাব এলাকায় আছেন সহকর্মী ইউসুফ আলী, সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। ইউসুফ, আইন শৃঙ্খলা ও সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন?
উর্মি, আপনি জানেন যে আজকে কিন্তু পূর্বঘোষিত কর্মসূচি রয়েছে। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে যেসব ছাত্রছাত্রী নিহত হয়েছে তাদের কবর জিয়ারত এবং তাদের জন্য দোয়া মাহফিলের যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচিটি জুমার নামাজের পর সমাপ্ত হয়েছে। এখন যে আজকে এরপরে গণমিছিল করার কথা, এর আগে আমরা জুমার নামাজ আদায় করেছি জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে। সেখান থেকে কিন্তু মোনাজাত শেষে একটি বিশাল মিছিল বের হয়ে পুরানা পল্টন হয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে দিয়ে হাইকোর্ট চত্বরের সামনে দিয়ে সেটি সামনের দিকে অগ্রসর হয়েছে। এই মুহূর্তে প্রেস ক্লাবের সামনে যে আজকে এখানে সমাবেশ হওয়ার কথা রয়েছে এবং শিক্ষকদের একটি দল এখানে এই সমাবেশে অংশ নেওয়ার কথা রয়েছে। এছাড়া গণমিছিল করে বিভিন্ন স্থান থেকে যে স্কুল কলেজের শিক্ষার্থীরা আছে তারা এখানে আসার কথা রয়েছে। প্রেস ক্লাবের সামনে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে বেশ কিছু লোকজন জড়ো হচ্ছে এবং এখানে বিভিন্ন বক্তারা বক্তব্য রাখছেন, অর্থাৎ এই কোটা বিরোধী আন্দোলনকে নিয়ে যেসব ঘটনা ঘটেছে। এছাড়া এই আজকের যে দোয়া মাহফিল, কবর জিয়ারত এবং গণমিছিল, এই কর্মসূচিকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের নাশকতা কিংবা বিশৃঙ্খলার সৃষ্টি না হয় সেজন্য কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কঠোর অবস্থানে রয়েছে। আমরা কিছুক্ষণ আগে যেটি দেখেছি যে বায়তুল মোকাররমের চারপাশ এবং পুরানা পল্টন, জাতীয় প্রেস ক্লাব এবং সচিবালয়ের আশেপাশে কিন্তু বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন ছিল এবং তারা কিন্তু সতর্ক অবস্থানে ছিল। যদিও তাদের সামনে দিয়ে মিছিল বের হয়েছে বায়তুল মোকাররম থেকে, সেখানে কিন্তু কোনো ধরনের বিশৃঙ্খলা কিংবা উস্কানিমূলক কোনো ঘটনা ঘটেনি। এই জাতীয় প্রেস ক্লাবের সামনে কিন্তু বিপুল সংখ্যক নারী এবং পুরুষ পুলিশ সদস্য রয়েছে। তারা এখানে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না ঘটে, ছাত্রদের মিছিল যাতে শান্তিপূর্ণভাবে হয় সেটির জন্য তারা সেখানে কঠোরভাবে অবস্থান নিয়েছেন। এবং কিছুক্ষণ পরেই হয়তো জাতীয় প্রেস ক্লাবের সামনে শিক্ষকদের যে প্রতিনিধি দলটি রয়েছে সেটি এখানে আসবে। আসলে হয়তো এখানকার যে সমাবেশ হওয়ার কথা রয়েছে সেই সমাবেশটি অনুষ্ঠিত হবে। সেই সমাবেশ অনুষ্ঠিত হলে তারা সেখান থেকে আবার কি কর্মসূচি ঘোষণা করে সেটি হয়তো জানা যাবে। কারণ এখনো যারা এখানে এই সমাবেশে অংশগ্রহণ করার কথা রয়েছে তারা কিন্তু এখনো এখানে এসে পৌঁছেনি। কিন্তু উৎসুক জনতা এবং কোটা সংস্কার আন্দোলনের সঙ্গে যারা সম্পৃক্ত তারা কিন্তু অনেকেই এখানে এসে পৌঁছেছেন এবং ধীরে ধীরে কিন্তু লোকজন এখানে আসতে শুরু করেছে। অর্থাৎ সমাবেশ শেষ না হওয়া পর্যন্ত বলা যাচ্ছে না যে আসলে কোন ধরনের কর্মসূচি ঘোষণা করা হচ্ছে। জাতীয় প্রেস ক্লাবে যে গণমিছিল পরবর্তী যে সমাবেশ হওয়ার কথা রয়েছে সেই সমাবেশের সবশেষ পরিস্থিতি ছিল আমার কাছে। ইউসুফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, প্রেস ক্লাব থেকে সরাসরি যুক্ত ছিলেন আমাদের সহকর্মী ইউসুফ আলী। মোবাইল নেটওয়ার্কে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও মেসেজিং অ্যাপস টেলিগ্রাম ব্যবহার করতে সমস্যায় পড়ছেন গ্রাহকরা। দুপুর থেকে এই সমস্যা হচ্ছে বলে জানিয়েছেন অনেক গ্রাহক। জানা গেছে দুপুর 12টার পর থেকে ফেসবুকের ক্যাশ সার্ভারগুলো ডাউন করে রেখেছে মোবাইল অপারেটররা। মোবাইল নেটওয়ার্কে রাশিয়া ভিত্তিক মেসেজিং অ্যাপ টেলিগ্রামও বন্ধ করা হয়েছে। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা শুরু হলে গত 17 জুলাই রাত থেকে 31 জুলাই দুপুর পর্যন্ত মেজর প্ল্যাটফর্ম ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম বন্ধ ছিল। গত 31 জুলাই বেলা 2টার পর থেকে তা চালু হয়। শিক্ষার্থীদের অযথা হয়রানি ও আটক না করতে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এই কথা জানান। শিক্ষার্থীদের মূল দাবি আদায় হয়েছে জানিয়ে তিনি বলেন, শিক্ষার্থীরা কোনোভাবেই সরকারের প্রতিপক্ষ নয়। শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার স্বার্থে তাদের ঘরে ফিরে যাওয়ার আহ্বান জানান ওবায়দুল কাদের। আরও জানাচ্ছেন রাকিব হাসান। দুপুরে ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সমসাময়িক বিষয় নিয়ে কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় তিনি আশা প্রকাশ করেন, শিক্ষার্থীদের মূল দাবি আদায় হওয়ায় তারা এখন ঘরে ফিরে যাবেন। শিক্ষার্থীদের প্রধান দাবি যেহেতু পূরণ হয়েছে সেহেতু আমরা বিশ্বাস করি শিক্ষার্থীরা শ্রেণীকক্ষে পরীক্ষার হলে ফিরে যাবে। তারা কারো অশুভ রাজনীতির ঢাল হিসেবে ব্যবহার হোক, এটা জাতি চায়। এর মধ্যে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছে জানিয়ে তিনি বলেন, তদন্ত কমিটির মাধ্যমে সুরাহা হবে কে অপরাধী আর কে নয়। বিচার বিভাগীয় তদন্ত কমিশন, এতে 3 জন বিচারপতি
জাতিসংঘ সহ যেসব দেশ এই তদন্তের ব্যাপারে আগ্রহ প্রকাশ করে, আমরা তাদেরকেও স্বাগত জানাচ্ছি। তদন্ত কাজে তারাও অংশ নিতে পারে। এখন কে অপরাধী কে অপরাধী নয়, প্রতিটি হত্যাকাণ্ডের তদন্ত করতে আমরা বদ্ধপরিকর। শিক্ষার্থীরা কোনোভাবেই সরকারের প্রতিপক্ষ নন জানিয়ে কোটা আন্দোলনকে কেন্দ্র করে একটি মহল ফায়দা লোটার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন ওবায়দুল কাদের। শিক্ষার্থীরা কোনো অবস্থাতেই সরকারের প্রতিপক্ষ নয়। ইতিমধ্যে শিক্ষার্থীদের অযথা হয়রানি এবং আটক না করতে আইন প্রয়োগকারী সংস্থাকে নির্দেশনা দেওয়া হয়েছে। রাকিব হাসান, মাইটিভি, ঢাকা। শোক দিবস উপলক্ষে আসরের নামাজের পর সারা দেশের সব মসজিদে আজ শুক্রবার দোয়া ও মোনাজাত কর্মসূচি পালন করবে আওয়ামী লীগ। আগামীকাল শনিবার বিকেলে শোক র্যালি করবে দলটি। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন ঘোষণা দেয় আওয়ামী লীগ। এতে পূর্ব ঘোষিত শুক্রবার বিকেলের শোক র্যালি পিছিয়ে শনিবার বিকেলে করার ঘোষণা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ 15 আগস্টের সব শহীদ এবং সাম্প্রতিক সহিংসতায় নিহতদের স্মরণে আওয়ামী লীগের উদ্যোগে শুক্রবার বাদ আসর সারা দেশের সব মসজিদে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে। পরদিন 3 আগস্ট বিকেল 3টায় রাজধানী ঢাকায় আওয়ামী লীগের উদ্যোগে শোক মিছিল কর্মসূচি আয়োজন করা হয়েছে। মেট্রো রেল ও দ্রুত গতির উড়াল পথ এলিভেটেড এক্সপ্রেসওয়ে আবার কবে চালু হবে এ নিয়ে কাটেনি অনিশ্চয়তা। দুর্বৃত্তদের হামলার 2 সপ্তাহ পেরিয়ে গেলেও মেট্রো রেল কর্তৃপক্ষ বলছে, ক্ষতিগ্রস্ত 2টি স্টেশন বাদ দিয়ে এটি কবে নাগাদ চালু করা যাবে সে হিসেব মেলানো যাচ্ছে না এখনও। অন্যদিকে পুড়ে যাওয়া 2টি টোল প্লাজা বাদ দিয়ে কিভাবে এলিভেটেড এক্সপ্রেসওয়ে চালু করা যায় তা জানতেও অপেক্ষা করতে হবে আগামী সপ্তাহ পর্যন্ত। কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের কমপ্লিট শাটডাউন কর্মসূচি চলাকালীন দুর্বৃত্তদের টার্গেটে পড়ে মেট্রো রেল। হামলা আর ভাঙচুরে ধ্বংসযজ্ঞে পরিণত হয় মিরপুর 10 নম্বর আর কাজীপাড়া স্টেশন। টিকিট ভেন্ডিং মেশিন, স্টেশনে যাত্রী প্রবেশের পাঞ্চ মেশিন সহ গুঁড়িয়ে দেওয়া হয় গুরুত্বপূর্ণ সবকিছুই। ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার স্টেশন দুটি পুরোপুরি চালু হতে অন্তত 1 বছর সময় লাগবে আগেই জানিয়েছে কর্তৃপক্ষ। বাংলাদেশের উপর মৌসুমী বায়ু সক্রিয় রয়েছে জানিয়ে আবহাওয়া অফিস বলছে, দেশের সব বিভাগে ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কোথাও কোথাও হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। আবহাওয়া অফিস জানিয়েছে, মৌসুমী বায়ুর অক্ষের বাড়তি অংশ ভারতের পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর বাড়তি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় থাকায় আজ সন্ধ্যা পর্যন্ত দেশের সব বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। আবহাওয়া অফিস বলছে, সারা দেশে আজ দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। দিন যত যাচ্ছে চাপ বাড়ছে মধ্যবিত্তের সংসারে। আজ বৃষ্টি তো কাল বন্যা, না হয় আন্দোলন, কারফিউ। কিছু না কিছু অজুহাতে লাগামহীন দাম বাড়িয়ে চলেছেন ফড়িয়া ব্যবসায়ীরা। রাজধানীর বাজারে বৃষ্টিতেও নিত্যপণ্যের বাজারে আগুন দাম। সামঞ্জস্য নেই পাইকারি বাজারের সাথে খুচরা বাজারের পণ্যের দামেরও। আর এতে সংসার চালানোই দায় এমন অভিযোগ ভোক্তাদের। তারা বলছেন, মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্তকে তাহলে স্বস্তি দেবে কে? বিস্তারিত আমিনা হিরার রিপোর্টে। ভোর থেকেই রাজধানী জুড়ে মুষলধারে বৃষ্টি, ফোঁটায় ফোঁটায় পড়া বর্ষণে বাজারে ক্রেতা সমাগম কিছুটা কম। আর যারাই ঢুকছেন বাজারে, নিত্যপণ্যের আকাশ ছোঁয়া দামে ইতি ইতি ঘুরছেন কি কিনবেন আর সংসারের জন্য এই মুহূর্তে কি বেশি জরুরি। গেল কয়েকদিন ধরেই ভোক্তাদের চরম ভোগাচ্ছে নিত্যপণ্যের অসহনীয় মূল্য। সপ্তাহ ব্যবধানে নিত্যপণ্যের বাজার হয়ে উঠেছে আরও অস্থির। আলু, পেঁয়াজ, আদা, রসুন, ডিম সহ অন্যান্য পণ্যের দাম আকাশচুম্বী। ব্রয়লার 150, হাঁসে 70 আর 75 দেশি।
সবজির বাজারেও আগুন দশা। রাজধানীর কোনো খুচরা বাজারেই মিলছে না ৬০ থেকে ৭০ টাকার নিচে সবজি। বিক্রেতারা ন্যায্য মূল্যে বিক্রির কথা জানালেও ভোক্তারা বলছেন ভিন্ন কথা। সব সবজির দাম একটু বৃষ্টিতে ক্রেতা কিনেও কম, বৃষ্টিতে বাড়ি আসতেছে না, সব তরকারির দাম একটু কম। প্রত্যেকটা মাছেই 50 থেকে 60 টাকা কেজিতে বেশি দেখতেছি আজকে। সবজিও 80 টাকার নিচে কোনো সবজি নেই, 70 থেকে 80 টাকা সবগুলো সবজি আর কি। কমেনি মাছ মাংসের দামও। বৃষ্টির অজুহাতে দাম হাঁকা হচ্ছে অতিরিক্ত। কেজি প্রতি প্রায় সব মাছেরই দাম বেশি। দোকানদার মুরগির যে দাম বলছেন, ক্রেতা জানাচ্ছেন পণ্য কিনেছেন বাড়তি দামে। ব্রয়লার এখন 180 থেকে 170 টাকা চলতেছে, আর সোনালী আপনার 280, 270 এরকম চলতেছে। মুরগি 340 টাকা, এখন 350 টাকা দিয়ে কিনলাম, 10 টাকা বেশি দিয়ে কিনলাম। সবকিছুর দাম একটু বেশি। 2 দিন বৃষ্টির কারণে মনে করেন মাছ কম আসে, এই জন্য দামটা একটু বাড়ছে। রাজধানীর খুচরা বাজারগুলোতে এমন অনিয়ম রোধে কঠোর মনিটরিংয়ের ব্যবস্থা রাখতে হবে বলে বলছেন মধ্যবিত্তরা। কৃষকের কাছে যায়, কৃষকরা কিন্তু আবার সেই দামটা পায় না। আবার তারা যখন বিক্রি করে তারাও বলে আমরা বেশি প্রফিট করতে পারি না। তাহলে মাঝখানের এই টাকাটা কোন জায়গায় যায়? সো এই জায়গাটা আমি মনে করি একটা মনিটরিং এর ব্যবস্থা করা দরকার। আমেনা হীরা, মাই টিভি, ঢাকা। অবৈধ অভিবাসীদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাত সরকার। বৃহস্পতিবার স্থানীয় একাধিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। এতে দেশটিতে বসবাসরত প্রায় 50,000 প্রবাসী বাংলাদেশি বৈধ হওয়ার সুযোগ পাবেন। আমিরাত সরকারের এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন প্রবাসীরা। ফেডারেল অথরিটি সিটিজেনশিপ, কাস্টম অ্যান্ড পার্ট সিকিউরিটি আইসিপি বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাতে অবৈধভাবে বসবাসরত অভিবাসীদের জন্য সাধারণ ক্ষমার ঘোষণা দেয়। দেশটিতে বসবাসরত যেসব নাগরিক দীর্ঘদিন ভিসা না থাকায় অবৈধভাবে বসবাস করছেন, তারা এই সাধারণ ক্ষমার আওতায় পড়বেন। নতুন এই সিদ্ধান্ত আগামী 1 সেপ্টেম্বর থেকে কার্যকর হবে। এই আইনের মাধ্যমে অবৈধ প্রবাসীরা যে কোনো নতুন স্পন্সর খুঁজে বৈধ হতে পারবেন, অথবা তারা চাইলে কোনো প্রকার জেল জরিমানা ছাড়া নিজ দেশে ফেরত যেতে পারবেন। রাজবাড়ীতে যাত্রীবাহী বাস ও সিমেন্ট বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন। এ সময় আরও কয়েকজন আহত হয়েছেন। সকাল 8টার দিকে রাজবাড়ী কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের আহলাদীপুর টিটিসি ভবনের সামনে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। রাজবাড়ী আহলাদীপুর হাইওয়ে থানা পুলিশের উপপরিদর্শক জুয়েল রানা বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল 8টার দিকে কুষ্টিয়া থেকে ফরিদপুরগামী লোকাল আমানত শাহ নামের একটি বাস সদর উপজেলার রাজবাড়ী কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের আহলাদীপুর টিটিসি ভবনের সামনে এলে ঢাকা থেকে ছেড়ে আসা কুষ্টিয়াগামী সিমেন্ট বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলে একজন নিহত হন। আহত হয় 5 থেকে 6 জন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে পাঠালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যান। 5 দিনের টানা বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কক্সবাজারের 9 উপজেলার 2 শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। এতে অন্তত 3 লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। এসব এলাকার আঞ্চলিক ও গ্রামীণ সড়ক ডুবে গেছে। এতে চলাচলে জনসাধারণকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। এছাড়া চকরিয়া মানিকপুর সড়ক, রামু নাইক্ষংছড়ি সড়ক, চিরিঙ্গা বদরখালী সড়ক সহ জেলার বেশ কয়েকটি আঞ্চলিক ও গ্রামীণ সড়কের উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। ঘরবাড়িতে পানি ঢুকে পড়ায় বন্যা কবলিত এলাকার জীবনযাত্রা দুরূহ হয়ে পড়েছে। অনেকেই আশ্রয় নিয়েছেন আশ্রয় কেন্দ্রে। বৈরী আবহাওয়ার কারণে কয়েকদিন ধরে সমুদ্র উত্তাল রয়েছে। এতে 65 দিনের নিষেধাজ্ঞা শেষেও জেলেরা মাছ ধরতে সাগরে নামতে না পেরে কর্মহীন হয়ে পড়েছেন। কক্সবাজারে আগামীকাল শনিবার পর্যন্ত অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় পাহাড় ধসের শঙ্কা রয়েছে। সারা দেশের মতো উত্তরাঞ্চলের বিভিন্ন রুটে স্বল্প পরিসরে শুরু হয়েছে ট্রেন চলাচল, তবে বন্ধ রয়েছে আন্তনগর ট্রেন। এতে চরম ভোগান্তিতে পড়েছে দীর্ঘ রুটের যাত্রীরা। পরিস্থিতি বিবেচনায় পরবর্তী সময়ে দূরপাল্লার ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন রেল কর্তৃপক্ষ। রংপুর থেকে মাহমুদুল হাসানের তথ্য ও চিত্রে রিপোর্ট করছেন ইলিয়াস কমল। দীর্ঘ 13 দিন বন্ধ থাকার পর স্বল্প পরিসরে শুরু হয়েছে ট্রেন চলাচল, তবে এখনও যাত্রীশূন্য ফাঁকাই রয়েছে ট্রেনগুলো। লম্বা বিরতির পর প্রাথমিক পর্যায়ে বৃহস্পতিবার প্রথম দিন রংপুর, লালমনিরহাট, দিনাজপুর, পার্বতীপুর, গাইবান্ধা সহ বিভিন্ন রুটে যাতায়াত করছে 6টি লোকাল ও কমিউটার ট্রেন। তবে আন্তনগর ট্রেন বন্ধ থাকায় ভোগান্তিতে দীর্ঘ রুটের যাত্রীরা। তবে অনেকেরই না জানা থাকায় যাত্রী তুলনামূলক কম। এছাড়াও নিরাপত্তা নিয়ে শঙ্কা রয়েছে যাত্রীদেরও। যাওয়া আসা করে আমাদের রংপুর মেডিকেল কলেজে এবং প্রাইভেটে যে কোনো হাসপাতালে তারা খুবই অসুবিধায় আছে। আমরা মনে করেন ঢাকা থেকে, আমরা এলাকা থেকে কেউ ঢাকায় যাইতে পারতেছি না,
আবার ঢাকা থেকে আমরা কেউ এলাকায় আসতে পারতেছি না। ঢাকা থেকে আমি ট্রেনটা আসা সেটাও যদি একটু বন্ধ হয়ে থাকে তাহলে আমাদের খুব সমস্যা হয়ে যাচ্ছে। সাম্প্রতিক পরিস্থিতির পুরোপুরি উন্নতি না হলে আন্তনগর ট্রেন চালানো হবে না বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। যতদিন থাকবে ঢাকাগামী ট্রেনগুলো ততদিন বন্ধ থাকবে, শুধুমাত্র আপনার স্বল্প দূরত্বের ট্রেনগুলো চলছে। কার্গো যখন উইড্রো হবে তখন প্রতিটা ট্রেন সময়সূচি অনুযায়ী চলবে। দীর্ঘ রুটের যাত্রীদের কথা বিবেচনা করে দ্রুত আন্তনগর ট্রেন চালুর দাবি জানিয়েছে রেল ভ্রমণকারীরা। ইলিয়াস কমল, মাই টিভি। সংবাদের শেষ প্রান্তে আমরা যাবার আগে আরও একবার জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনামগুলো। প্রার্থনা ও ছাত্র জনতার গণমিছিল কর্মসূচি পালন করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রাজধানীতে সাংবাদিক, শিল্পী ও কবি সাহিত্যিকদের মানববন্ধন। শিক্ষার্থীরা কোনোভাবেই সরকারের প্রতিপক্ষ নয় বললেন ওবায়দুল কাদের। হয়রানি না করতে আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ। শিক্ষার্থীদের ক্লাসে ফেরার আহ্বান। শোকের মাস উপলক্ষে আসরের পর সারা দেশের সব মসজিদে আওয়ামী লীগের দোয়া ও মোনাজাত কর্মসূচি। শনিবার বিকেলে করবে শোক র্যালি। মৌসুমী বায়ু সক্রিয় থাকায় দেশের সব বিভাগে ঝড় বৃষ্টির সম্ভাবনা। কোথাও কোথাও হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। এবং সংযুক্ত আরব আমিরাতে বৈধতা পাচ্ছেন 50,000 বাংলাদেশি। সাধারণ ক্ষমা ঘোষণা দেশটির, উচ্ছ্বসিত প্রবাসীরা। দর্শক সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাই টিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvbd নিউজ এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytvবাংলা, facebook/mytvবাংলা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।